আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির সন্ধ্যা সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমরা দুজন, আমি সৈয়দা সাদিয়া বেনাজির এবং আমি ফাহমিদা সালাম। আগামী জাতীয় নির্বাচন স্বচ্ছ ও অংশগ্রহণমূলক দেখতে চায় ইউরোপীয় ইউনিয়ন। সেই সাথে নির্বাচন পর্যবেক্ষণে প্রতিনিধি দল পাঠাবে বলে জানিয়েছে সংস্থাটি। বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিতর্ক এড়াতে 3 মাসের জন্য অপেক্ষা না করে এখন থেকে নির্বাচন কমিশনের কাজ করা উচিত। রুদ্র রফিকের রিপোর্টে দেখুন বিস্তারিত। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেন ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। বেলা 11টা থেকে শুরু হওয়া ঘণ্টাব্যাপী এই বৈঠকে মহাসচিবের সঙ্গে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। বৈঠক শেষে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আগামী জাতীয় নির্বাচন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বাংলাদেশের এমনিতে ইলেকট্রাল প্রসেসের মধ্যে ইউর একটা সবসময় একটা কন্ট্রিবিউশন থাকে, সেটা এবারও আছে এবং তারা আগ্রহ করে অপেক্ষা করছে ইলেকশনটা সুষ্ঠুভাবে সম্পাদন যাতে হয়। সরকারের পক্ষ থেকে, ইলেকশন কমিশনের পক্ষ থেকে যে অনুরোধ আসছে তার পরিপ্রেক্ষিতে ওরা সিদ্ধান্ত নিয়েছে তারা অবজারভার পাঠাবে। নির্বাচন যেন কোনোভাবেই বিতর্কিত না হয় সেজন্য নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও আলোচনা হয় এ বৈঠকে। 3 মাসের জন্য অপেক্ষা না করে 3 মাসের আগে সমস্ত দায়িত্ব নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে যেটা থাকে সেটাকে আমরা যে আলোচনা এসছে সেটা এখন থেকে হওয়া উচিত, কারণ একবার বিতর্কিত হয়ে গেলে সেটা সমস্যা হয়। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, পার্শ্ববর্তী একটি দেশ তামাশার নির্বাচনকেও সফল হিসেবে স্বীকৃতি দিয়েছিল। 3টে নির্বাচনের তো তামাশার সঙ্গে নির্বাচনের কোন নির্বাচনেই নেই। ভারত সেই নির্বাচনকে সব থেকে সফল নির্বাচন বলে তারা উল্লেখ করেছে। যখনই নির্বাচন শেষ হয়েছে তাদের দেশের রাষ্ট্রদূত দৌড়ে মালা নিয়ে গিয়ে শেখ হাসিনার গলায় দিয়েছে। অন্যদিকে নয়াপল্টনে ড্যাব আয়োজিত এক আলোচনায় দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ইসরায়েলি বাহিনী কর্তৃক শহীদুল আলমের আটকের ঘটনায় উদ্বেগ জানান। রুদ্র রফিক, আরটিভি, ঢাকা। জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য দেখা করেছেন ঢাকায় নিযুক্ত আলজেরিয়ান রাষ্ট্রদূত আবদেল ওয়াহাব সাইদানি। দুপুরে রাজধানীর বসুন্ধরায় আমিরের কার্যালয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশের সার্বিক পরিস্থিতি, গণতন্ত্র টেকসইকরণ, বিনিয়োগ ও কূটনৈতিক বিষয়ে আলোচনা হয়। এ সময় পারস্পরিক সম্পর্ক আরও জোরদার হবার আশ্বাস জানান দুই পক্ষ। বৈঠকে জামাতের আমিরের সঙ্গে ছিলেন সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার ও সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। এর আগে সকালে জামাতের আমিরের সঙ্গে সাক্ষাৎ ও প্রাতরাশে মিলিত হন ইতালির রাষ্ট্রদূত অ্যান্টনিও আলেসান্দ্রো। এ সময় তার সঙ্গে ছিলেন ডেপুটি হেড অফ মিশন ফেদেরিকো জাম্পারেল্লি। জুলাই সনদ বাস্তবায়নে গণভোট জাতীয় নির্বাচনের আগে না পরে সে বিষয়ে একমত হয়নি রাজনৈতিক দলগুলো। তবে আগামী 15 বা 16 অক্টোবর জুলাই সনদ স্বাক্ষরের আনুষ্ঠানিকতা শেষ করতে চায় জাতীয় ঐকমত্য কমিশন। দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকের আগে একথা জানান কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ। তিনি বলেন, এ আলোচনায় জুলাই সনদ বাস্তবায়নের পথরেখা নির্ধারিত হবে। এ সময় তিনি আরও বলেন, নোট অফ ডিসেন্টগুলো বিবেচনায় নিতে হবে। 10 অক্টোবরের মধ্যে কমিশন সরকারের কাছে সুনির্দিষ্ট সুপারিশ দিতে চায় বলে জানান আলী রিয়াজ। কিছু দলের এ বিষয়ে আপত্তি আছে, যেটা জুলাই সনদে বিস্তৃতভাবে বলা হচ্ছে যে কি কি কারণে কোন জায়গায় তাদের আপত্তি জায়গাটা আছে। ফলে এখনকার পরিস্থিতিটা হচ্ছে যে আমরা গণভোটের পথে অগ্রসর হওয়ার ক্ষেত্রে আর কি কি পদক্ষেপ নিতে পারি, যেটা নিশ্চিত করবে যে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে এই বাস্তবায়ন প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাব। এই বিষয়ে আরো জানাতে রাজধানী ফরেন সার্ভিস একাডেমি থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী খান আলামিন। আলামিন, বৈঠকের সবশেষ অগ্রগতি কি, আপনার কাছে কি তথ্য আছে জানাবেন? ফাহমিদা, যে মূল আলোচনা গণভোট কখন হবে, নির্বাচনের দিন হবে নাকি তার আগে হবে, এ নিয়ে এখনও বিতর্ক চলছে। বিশেষ করে জামাত ইসলামী এবং এনসিপি চাচ্ছে নির্বাচনের তফসিল ঘোষণার আগেই এই গণভোটটি অনুষ্ঠিত হোক, আর বিএনপি সহ অন্যান্য সব রাজনৈতিক দলই চাচ্ছে জাতীয় নির্বাচন যেদিন হবে সেদিনই এই জুলাই সনদের বিষয়টি নিয়ে গণভোট অনুষ্ঠিত হোক। এই একটি বিতর্ক যেমন চলমান, আরেকটি বিতর্ক চলমান, সেটি হচ্ছে যে এই গণভোটটি যে হবে
সেই গণভোটটি কিসের ভিত্তিতে হবে, এটি কি সাংবিধানিক অধ্যাদেশের ভিত্তিতে হবে নাকি কোনো সাধারণ আদেশের ভিত্তিতে হবে, এই বিষয়টি নিয়ে আলোচনা চলছে। তবে এই বিষয়টির আলোচনাটি অনেকটাই কাছাকাছি আছে সব রাজনৈতিক দলগুলো। শেষ পর্যন্ত হয়তো কমিশনের ওপর দায় বর্তাতে পারে যে কি নামে অধ্যাদেশ কিংবা আদেশ করলে এই গণভোটটি অনুষ্ঠিত হতে পারে, সেই বিষয়টি কমিশন চূড়ান্ত সিদ্ধান্ত দিয়ে দেবে এবং সেটি হয়তো সকল রাজনৈতিক দল মেনে নেবে। এর বাইরে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই গণভোটের মাধ্যমে কিন্তু জুলাই সনদ বাস্তবায়ন হয়ে যাবে না। এই গণভোটের মাধ্যমে মূলত এই রাজনৈতিক দলগুলো যেমন একমত হয়েছে জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে, জনগণ একটি রায় দেবে যে তারাও সেই জুলাই সনদটি বাস্তবায়ন চায়, অর্থাৎ বাস্তবায়নের দায়িত্বটি তখনও থেকে যাবে এবং সেটি নিয়েও এক ধরনের বিতর্ক আছে। জামাত, এনসিপি সহ বেশ কিছু রাজনৈতিক দল যেটি চায় এই গণভোটের মাধ্যমে এবং জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে যারা সরকার পরিচালনার দায়িত্ব পাবে তারা মূলত প্রথম সংসদের যে অধিবেশন থাকবে সেই সংসদ অধিবেশনের ডুয়েল রোল প্লে করবেন। তারা একাধারে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব থাকবেন, পাশাপাশি তারা গণপরিষদের মতো একটি ভূমিকা থাকবেন, অর্থাৎ তারা প্রথম অধিবেশনে এই জুলাই সনদটির আলোকে সংবিধান সংস্কার করবেন, সেই বিষয়টি তারা চাচ্ছেন। আবার বিএনপি পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে প্রথম অধিবেশনে সেগুলো সংশোধন করার পরে আবারও একটি গণভোট, যেই গণভোটের মাধ্যমে সেগুলোর ম্যান্ডেট নিতে হবে যে সংস্কারগুলো জনগণ মেনে নিয়েছে। এমন কিছু জায়গায় বিতর্ক এখনও আছে, এই বিতর্কগুলো আজকে সমাধান করার চেষ্টা করা হচ্ছে, কিন্তু আজকে হয়তো সমাধান হবে না, আগামীকালকে হয়তো বসতে হতে পারে এবং কমিশন চাচ্ছে 10 তারিখের মধ্যেই তারা এই জুলাই সনদটি সরকারের কাছে সুপারিশ করবে যে জুলাই সনদ কিভাবে বাস্তবায়ন হবে সেই বিষয়ে, এবং আগামী 15 তারিখের মধ্যেই তারা জুলাই সনদটি স্বাক্ষর করতে বদ্ধপরিকর। এই হচ্ছে আমার কাছে থাকা সবশেষ তথ্য। দিন শেষে হয়তো বলা যাবে যে কোন জায়গায় গিয়ে দাঁড়ালো আজকের আলোচনা। ফাহমিদা, ধন্যবাদ আপনাকে। আওয়ামী লীগের সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর বাসায় রাষ্ট্রদূতরা কেন গিয়েছিলেন সে বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় অবগত নয় বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে তিনি কথা বলেন। বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারতের পররাষ্ট্র সচিবের বক্তব্য অপ্রত্যাশিত বলেও জানান তিনি। আরও জানাচ্ছেন শাকিরা করিম। সম্প্রতি আওয়ামী লীগের মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর বাসায় নর্ডিক অঞ্চলের 3 দেশ নরওয়ে, ডেনমার্ক ও সুইডেনের রাষ্ট্রদূতদের বৈঠকের একটি বিষয় প্রকাশ পায়, যা নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় মোটেও উদ্বিগ্ন নয় বলে নিশ্চিত করলেন খোদ পররাষ্ট্র উপদেষ্টা। এটা আমরা বরং এভাবে দেখি, সেটা হলো যে তারা তো একজন ব্যক্তির বাসায় গেছেন, তিনি যদি অপরাধী হতেন তাহলে তাকে নিশ্চয়ই কাস্টডিতে রাখা হতো, এটা তো হয়নি। আর রাষ্ট্রদূতরা আসলে কিন্তু যে কারো বাসায় যেতে পারেন, কারণ আমি তো কলকাতায় রাষ্ট্রদূত না, এক ধাপ নিচে ছিলাম, কিন্তু আমি কিন্তু যে কারো বাসায় গেছি, কোনো সমস্যা নেই। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংকালে তিনি আরও জানান, বাংলাদেশের নির্বাচন ভারতের কোনো বিষয় নয়, এই বিষয়ে সম্প্রতি ভারতের সচিবের বক্তব্য অনাকাঙ্ক্ষিত। এই বক্তব্যটাকে আমি এভাবেই দেখি যে এটা তাদের বিষয় নয়, এটা সম্পূর্ণ বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় এবং এ ধরনের কমেন্ট সম্পূর্ণ আনওয়ারেন্টেড। রাষ্ট্রপতির ছবি নামানো নিয়ে কোনো আইন করা হয়েছে কিনা এমন প্রশ্নে তৌহিদ হোসেন বলেন, সাধারণভাবে কোনো ছবি থাকবে না, এটি নিয়ম। কোনো আইনও করা হয়নি, কোনো চিঠিও ইস্যু করা হয়নি, কিন্তু এমনিতে সাধারণভাবে কোনো ছবি থাকবে না, এটাই হলো। বলেন, জাতিসংঘের 81তম সাধারণ অধিবেশনে সভাপতি পদে নির্বাচন হবে 2026-এর জুন মাসে। এতে ফিলিস্তিন ও বাংলাদেশ পরস্পর মুখোমুখি হবে না বলেও জানান তৌহিদ হোসেন। শাকিলা করিম, RTV, ঢাকা। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের মধ্যে কারা সেফ এক্সিট নিতে চান তা নাহিদ ইসলামকে স্পষ্টভাবে জানাতে হবে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ব্যক্তিগতভাবে তিনি কোনো সেফ এক্সিট খুঁজছেন না জানিয়ে বলেন, অনেক ঝড়ঝাপটা মোকাবেলা করে দেশে থেকেছেন। বুধবার সচিবালয়ে সাংবাদিকদের একথা বলেন তিনি। উপদেষ্টা আরও বলেন, গণহত্যার বিচার নিজস্ব গতিতে চলছে, নির্বাচনের আগে কিছু বিচার প্রক্রিয়া শেষ হবে বলেও আশা করেন তিনি।
তার বক্তব্য তো আমার সাবস্টেন্সিয়েট করার বিষয় না, আমার খণ্ডানোরও বিষয় না, কারণ সেখানে তথ্য প্রমাণ উপাত্ত মানে বক্তব্যটা স্পেসিফিক হলে হয়তো সরকারের পক্ষ থেকে কোনো কথা বলা হতো, এটা হয়তো তাদের ধারণা, তারা মনে করে তাদের বক্তব্য হিসেবে বলেছে। এখানে সরকারের অবস্থান নেওয়ার তো কোনো সুযোগ নেই, সরকারের বক্তব্য দেওয়ার তো কোনো সুযোগ নেই। এলডিসি গ্রাজুয়েশনের ডেডলাইন যাই হোক স্বনির্ভর হওয়ার পূর্ণ প্রস্তুতি থাকতে হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার প্রধান উপদেষ্টার নেতৃত্বে এই সংক্রান্ত এক বৈঠকের পর ফরেন সার্ভিস একাডেমিতে তার প্রেস সচিব শফিকুল আলম এই কথা জানান। তিনি বলেন, এলডিসি গ্রাজুয়েশনের ক্ষেত্রে প্রস্তুতি কতটা তার খাত ভিত্তিক আলোচনা হয়েছে বৈঠকে। এ সময় উপস্থিত ব্যবসায়ী নেতারা উৎপাদন বাড়ানোর পাশাপাশি ব্যয় কমাতে নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করার উপর জোর দেন। এছাড়াও গ্রাজুয়েশন উত্তর পরিস্থিতি মোকাবেলায় বিভিন্ন দেশের সাথে বাণিজ্য চুক্তি নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে বলে জানান শফিকুল আলম। বেশ কিছু অ্যাডভাইজার ছিলেন সিনিয়র আমাদের কাছে এটা পরিষ্কার হতে হবে যে আমরা আর পরনির্ভর হতে চাই না। উনি আসলে আজকে পুরো মিটিংটায় স্বনির্ভরতার উপরে জোর দিয়েছেন যে আমাদের যেই ডেডলাইনই থাকুক না কেন আমাদেরকে আসলে স্বনির্ভর হতে হবে, আমরা যেন নিজেদের পায়ে নিজেরা দাঁড়াতে পারি, আমাদের জন্য কোনো ধরনের কোনো দাসত্ব না নিতে হয়। এই প্রথম গুমের দুটি মামলায় অভিযোগ আমলে নিয়ে শেখ হাসিনা ও তার উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিকী, ডিজিএফআই ও র্যাবের শীর্ষ কর্মকর্তা সহ অভিযুক্ত ৩০ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সেই সঙ্গে জুলাই আন্দোলনে রামপুরায় গুলি করে ২৮ জনকে হত্যার অভিযোগে বিজিবি কর্মকর্তা সহ ৪ জনকেও গ্রেপ্তার করতে বলেছে ট্রাইব্যুনাল। তবে কে কোন বাহিনী সেটা না দেখে ন্যায় বিচার প্রতিষ্ঠায় কাউকেই ছাড় দেয়া হবে না বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। জিএম মাহমুদ জানাচ্ছেন বিস্তারিত। ফ্যাসিস্ট শাসন পাকাপোক্ত করতে ও বিরোধী পক্ষকে দমনে শেখ হাসিনার প্রধান হাতিয়ার ছিল গুম। এসব অসংখ্য গুমের লোমহর্ষক ঘটনা উন্মোচিত হয় গণঅভ্যুত্থানের মুখে গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর। সন্ধান মিলে বিভিন্ন বাহিনীর তৈরি আয়নাঘরের। একের পর এক মুখ খুলতে থাকেন গুমের শিকার ব্যক্তি ও নিখোঁজের স্বজনরা। সুনির্দিষ্ট এসব অভিযোগে বেশ কয়েকটি গুমের ঘটনা তদন্ত করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বুধবার ২টি মামলার আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে শেখ হাসিনা সহ বিভিন্ন বাহিনীর ৩০ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। এই ঘটনার সাথে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, প্রধানমন্ত্রীর সাবেক নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকী সহ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন এবং ডিজিএফআইয়ের বিভিন্ন পর্যায়ের বেশ কিছু অফিসার যারা আসামি হিসেবে আছেন তাদেরকে আমরা অন্তর্ভুক্ত করেছি। এ সময় চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, জনগণের বেতন নিয়ে ইউনিফর্ম পরে যারা গুম, নির্যাতন ও হত্যাযজ্ঞ চালিয়েছে এ দায় শুধুই ব্যক্তির, কোনো বাহিনীর নয়। তবে অপরাধী কেউই ছাড় পাবে না। জনগণের বেতন নিয়ে ইউনিফর্ম পরে রাষ্ট্র, সংবিধান এবং আইনের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছিলেন তাদের অপরাধের দায় রাষ্ট্র, সমাজ, প্রতিষ্ঠান, তাদের অর্গানাইজেশন বহন করবে না। প্রত্যেক অপরাধীকেই বিচারের মুখোমুখি দাঁড়াতে হবে, এটাই হচ্ছে মেসেজ। এদিন সকালেই ট্রাইব্যুনালে আসেন গুমের শিকার ব্যক্তিরা। নিজেদের দুঃসহ অভিজ্ঞতা তুলে ধরে সুষ্ঠু বিচার দাবি করেন তারা। বিনা অপরাধে আমাকে গুম করেছিল, আর কোনোদিন কোনো নাগরিককে যেন এই জুলুমের শিকার করতে না হয়। আদালত উচিত হবে এদেরকে আয়না ঘরে রেখে এদের বিচার করা হোক। যারা পালিয়ে গেছে তাদের জন্য আমাদের একটা বার্তা আছে, দুনিয়া অত বড় না, আপনারা যেখানেই লুকিয়ে আছেন আপনাদেরকে খুঁজে বের করা হবে। এছাড়া জুলাই আন্দোলন চলাকালে রামপুরা এলাকায় গুলি করে ২৮ জনকে হত্যার অভিযোগে বিজেপি কর্মকর্তা রিদওয়ানুল ইসলাম সহ ৪ জনের বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল। এদিন ট্রাইব্যুনাল ১-এ মানবতা বিরোধী অপরাধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে করা মামলায় সবশেষ সাক্ষীর জেরা শেষ হয়। আর ট্রাইব্যুনাল ২-এ ২৪-এর 5 আগস্ট সাভারের আশুলিয়ায় হত্যার পর ৬ জনের লাশ পোড়ানো মামলায় ৯ম দিনের সাক্ষ্য গ্রহণ হয়। জিএম মাহমুদ, আরটিভি, ঢাকা। ব্রাহ্মণবাড়িয়ার ৪ লেন মহাসড়কের বেহাল দশা ও যানজট পরিস্থিতি পরিদর্শনে এসে সে মহাসড়কে যানজটে আটকে পড়েন সড়ক ও সেতু উপদেষ্টা ফজল কবির খান। টানা ২ ঘন্টা জ্যামে থাকার পর উপায় না পেয়ে প্রথমে হেঁটে পরে মোটরসাইকেলে সরাইলের বিশ্ব রোড এলাকায় পৌঁছান তিনি। হাইওয়ে পুলিশ জানিয়েছে, উপদেষ্টা আসার খবরে এক পাশ বন্ধ রেখে সড়ক সংস্কারের কাজ করায় তীব্র যানজটের সৃষ্টি হয় মহাসড়কটিতে। ব্রাহ্মণবাড়িয়া থেকে আজিজুর রহমান পায়েলের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ।
সড়ক ও সেতু উপদেষ্টা আসছেন ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নৌবন্দর থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত ভঙ্গুর মহাসড়কের সংস্কার কাজ পরিদর্শনে। তাই উপদেষ্টাকে খুশি করতে তড়িঘড়ি করে চলছে কাজ। সড়কের একপাশে রাখা হয়েছে সংস্কারের নানা সরঞ্জাম, এতেই বাধে বিপত্তি। তৈরি হয় প্রায় 15 কিলোমিটার তীব্র যানজট। সোনারামপুর এলাকায় পৌঁছালে সেই যানজটের কবলে পড়ে সড়ক উপদেষ্টা ফাউজুল কবির খানের গাড়িবহর। আটকে থাকতে হয় প্রায় 2 ঘন্টা। উপায়ন্তর না দেখে প্রথমে হেঁটে পরে বাহাদুরপুর এলাকা থেকে মোটরসাইকেলে করে রওনা হন বিশ্ব রোডের দিকে। এর আগে তিনি ঢাকার কমলাপুর থেকে ট্রেনে কিশোরগঞ্জের ভৈরব বাজারে পৌঁছান। সেখানে ঘটে আরেক কাণ্ড। রেলওয়ে স্টেশন এলাকায় রাস্তার পাশে ময়লা আবর্জনার স্তূপকে ঢাকতে পর্দা দেয় পৌর কর্তৃপক্ষ। দেখে মনে হবে যেন পর্দার আড়ালে লুকিয়ে দেওয়া হয়েছে ভৈরবের লজ্জা। ময়লা দুর্গন্ধ থাকতো, মানুষ এই দিকে চলাফেরা করতে পারে না। ভৈরবে এই ধরনের সব কিছু এখন করতেছে, আর এতদিন কিছু করে নাই। এই দেশটা এভাবে চলবো। যানজটের জন্য চলমান প্রকল্প, বর্ষা আর ট্রাফিক অব্যবস্থাপনাকে দুষছেন উপদেষ্টা। যে সমস্যা সেটার মূল কারণ দুইটা। একটা হচ্ছে যে যেটা বললাম যে ওই যে ভারতের যে প্রকল্প ছিল সেই প্রকল্পটা, যেখানে যা করা দরকার হাইওয়ে পুলিশের যে দায়িত্ব পালন করা দরকার সেই দায়িত্ব পালন হচ্ছে না, এবং এটা একটা সায়েন্টিফিক মেথডে করতে হবে। আব্দুল হামিদ, RTV। আওয়ামী লীগের ঝটিকা মিছিলের সংখ্যা আগের তুলনায় কমেছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। বুধবার বিকেলে রাজধানীর মিন্টু রোডে ডিএমপির হেডকোয়ার্টার্সে আয়োজিত এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি বলেন, জনগণ নির্বাচনমুখী হলে দেশের সব অপরাধ কমে আসবে। এছাড়া সবার সহযোগিতা পেলে আগামী নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে এমন প্রত্যাশাও ব্যক্ত করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় রাজধানীর আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও সক্ষমতা বৃদ্ধিতে ডিএমপিকে 20টি নতুন গাড়ি হস্তান্তর করা হয়। ধাপে ধাপে মোট 200টি গাড়ি হস্তান্তর করা হবে বলেও জানান উপদেষ্টা। ঝটিকা মিছিলের কিন্তু সংখ্যা কিন্তু কমছে। আপনারা জানেন একবার অনেক 244 জন যে সময় আমরা একবারে ধরলাম হাতে নাতে, সেই সময় কিন্তু এরপরে কিন্তু সংখ্যাটা অনেক কমে আসছে। এগুলি আরও কমে যাবে, এক সময় দেখবেন আস্তে আস্তে এলিমিনেট হয়ে যাবে। আর অপরাধের সংখ্যাও কমছে। আর একটা হলো ইলেকশন মুডে সবাই চলে আসবে, সেই সময় এই অপরাধগুলি কমে যাবে, কিন্তু সেই সময় ধরনের প্রসেশনগুলি বেড়ে যাবে। বর্তমান সরকার স্বাধীন মত প্রকাশে বিশ্বাসী, তাই আওয়ামী লীগ আমলে দেয়া টেলিভিশনের লাইসেন্স বাতিল করছে না। নীতিমালার মধ্যে নতুন লাইসেন্স দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা মাহফুজুল আলম। তিনি বলেন, গত 15 বছরে রাজনৈতিকভাবে মিডিয়ার লাইসেন্স দেওয়া হয়েছে মানুষের গুম খুনের বিরুদ্ধে খবর প্রকাশ করতে পারেনি। বিকেলে সচিবালয়ে টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাটকোর নেতাদের সাথে বৈঠকে কথা বলেন তথ্য উপদেষ্টা। বলেন, গণমাধ্যম কমিশন নীতিমালা সবার মতামতের ভিত্তিতে করা হবে। নির্বাচনকে সামনে রেখে সাংবাদিকদের সুরক্ষা আইন ও নীতিমালা করা খুব গুরুত্বপূর্ণ। দুদকের মামলা জালে ফাঁসেন আলোচিত 2 স্বর্ণ ব্যবসায়ী ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ কুমার আগারওয়াল দম্পতি ও বাজুসের সাবেক সহসভাপতি এনামুল হক দোলন। এদিকে সাবেক স্বাস্থ্যমন্ত্রী রুহুল হকের 56 ব্যাংক হিসাব জব্দের আদেশ দিয়েছেন আদালত। আরও জানাচ্ছেন শাকিরা করিম। দেশের ইতিহাসে রেকর্ড দামে বিক্রি হচ্ছে স্বর্ণ। বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুসের তথ্য বলছে 22 ক্যারেট স্বর্ণের প্রতি ভরি বিক্রি হবে 2,02,000 টাকার উপরে। 1 বছর আগে স্বর্ণ চোরাচালানের অভিযোগে গ্রেপ্তার হন ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ কুমার আগারওয়ালা দম্পতি। এবার তাদের বিরুদ্ধে বুধবার মামলা করেছে দুদক, যেখানে প্রায় 158 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও 968 কোটি টাকা সন্দেহজনক লেনদেনের অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে। দিলীপ কুমার আগারওয়াল কর্তৃক অসাধু উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ সন্দেহজনক লেনদেন করে উক্ত টাকা হস্তান্তর, রূপান্তর এবং স্থানান্তর পূর্বক আয়ের উৎস আড়াল করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এই কারণে একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। একইভাবে বাজুসের সাবেক সহসভাপতি এনামুল হক দোলন দম্পতির বিরুদ্ধে 9 কোটি 84 লাখ টাকার অবৈধ সম্পদ ও 150 কোটি টাকা সন্দেহজনক লেনদেনের অভিযোগে মামলা করেছে সংস্থাটি। এনামুল হক খান কর্তৃক অসাধু উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ 2 কোটি 47 লক্ষ টাকারও বেশি মূল্যের সম্পদের মালিকানা অর্জন ও দখলে রাখা এবং 12টি ব্যাংক হিসাবে মোট 144 কোটি টাকারও বেশি সন্দেহজনক লেনদেন করে উক্ত টাকা হস্তান্তর, রূপান্তর এবং স্থানান্তর পূর্বক আয়ের উৎস
আড়াল করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। দুদকের আবেদনের সাবেক স্বাস্থ্যমন্ত্রী আফম রুহুল হক পরিবারের 56 ব্যাংক অ্যাকাউন্টে 15 কোটি 40 লাখ টাকা জব্দের আদেশ দিয়েছেন আদালত। আর 42 কোটি টাকা সরকারি কোষাগারে না দিয়ে আত্মসাতের অভিযোগে এলজিআরডি অডিট অধিদপ্তরের সাবেক মহাপরিচালক শেখ মোহাম্মদ ওমর ফারুকের তথ্য চেয়ে 61 ব্যাংক ও 3 জেলায় চিঠি পাঠিয়েছে দুদক। শাকিলা করিম, RTV, ঢাকা। ভবিষ্যতে কর ছাড়ের সিদ্ধান্ত জাতীয় সংসদের মাধ্যমে নেওয়া হবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুর রহমান খান। বিকেলে এনবিআর এর নিয়মিত আয়োজন মিট দ্য বিজনেস অনুষ্ঠানে ফরেন চেম্বারের সঙ্গে আলোচনায় একথা বলেন তিনি। বলেন, ব্যবসায়ীদের কাছ থেকে জোর করে ট্যাক্স আদায় করা যাবে না, আন্তর্জাতিক মানদণ্ড মেনেই কর আদায় করা হচ্ছে। পাশাপাশি ব্যবসায়ীরা কর ফাঁকি দিচ্ছে কিনা তাও দেখা এনবিআর এর কাজ। কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, কারো সঙ্গে অন্যায় করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বিভিন্ন অনিয়মকারী কর্মকর্তাদের বিরুদ্ধে এরই মধ্যে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। শুধু রিওয়ার্ড পাওয়ার জন্য কাজ না করে কর্মীদের সেবার মানসিকতা তৈরির আহ্বানও জানান এনবিআর চেয়ারম্যান। আমি ট্যাক্স নিব যেটা আমি আইন করছি সেটা, আমার আইনের বাইরে জোর করে জুলুম করে অতিরিক্ত ট্যাক্স নেওয়ার কোনো প্রয়োজন নেই। এবং আপনারা শুনলে খুশি হবেন, আমি আমার ট্যাক্স কমিশনারদেরকে বলেছি, কাস্টম হাউসগুলোকে বলেছি, আমি তোমরা কত টাকা কালেকশন করো এই জিনিস জিজ্ঞেস করবো না, শুনতেও চাই না। এবং আমরা এখন বিভিন্ন মিটিংয়ে কিন্তু এগুলো জিজ্ঞেস করি না। আমি টাকা কি, ট্যাক্সের টাকা কি তুমি তোমার বাড়ি থেকে এনে দেবে নাকি? মোহাম্মদপুর সরকারি কলেজে অনুষ্ঠিত হয়ে গেল 3 দিন ব্যাপী বিজ্ঞান মেলার। এতে অংশগ্রহণ করেছে 60টি কলেজের ছাত্রছাত্রী। 3 দিন ব্যাপী বিজ্ঞান মেলায় অংশগ্রহণকারীদের 3টি বিভাগে বিজয়ী হয়েছে 210 জন, সেরা ক্যাম্পাস অ্যাম্বাসেডর 10 জন, সেরা ক্লাব অংশীদার 5 জনের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বাংলাদেশ লিবারেল আর্টস বিশ্ববিদ্যালয় পুরস্কার প্রদান অনুষ্ঠানে অধ্যাপক মোহাম্মদ গোলাম কিবরিয়া এ ধরনের মেলার মাধ্যমে ছাত্রছাত্রীদের বিজ্ঞান প্রযুক্তি ব্যবহার করে দেশের মেধা বিকাশে ভূমিকা রাখবে। নির্বাচন করলে জিতে আসতাম, কিন্তু ক্রিকেট নিয়ে নোংরামির সাথে থাকতে চাইনি বলেই নির্বাচন থেকে সরে এসেছি। বিসিবি নির্বাচন নিয়ে এমন মন্তব্য করেছেন তামিম ইকবাল। এদিকে বিসিবি নির্বাচনকে পাতানো বলে উল্লেখ করেন তিনি। এদিকে আমিনুল ইসলাম বুলবুলকে অবৈধ সভাপতি উল্লেখ করে এই নির্বাচন প্রত্যাখ্যানের পাশাপাশি ঢাকা লীগ বর্জনের ঘোষণা দিয়েছে প্রায় 40টি ক্লাব। বিস্তারিত মাহফুজুল ইসলামের রিপোর্টে। সদ্য সমাপ্ত বিসিবির নির্বাচন নিয়ে নাটকীয় সব ঘটনার রেশ এখনো বিরাজমান। একদিকে চলছে নতুন কমিটির নির্বাচিতদের মধ্যে দায়িত্ব বন্টনের পর্ব, অন্যদিকে ক্রিকেটের অন্যতম বড় স্টেক হোল্ডার ঢাকার ক্লাবগুলোর হুঙ্কার। নির্বাচন পরবর্তী প্রতিক্রিয়ায় বিদ্রোহী ক্লাবগুলোর কঠিন কণ্ঠস্বর। তামিম ইকবালের উপস্থিতিতে এক মঞ্চে প্রায় 40টি ক্লাব নির্বাচনকে প্রহসন ও পাতানো উল্লেখ করে পুরো প্রক্রিয়াকে নোংরামির পর্যায়ে নিয়ে যাওয়া ব্যক্তিদের এক হাত নিয়েছেন তামিম ইকবাল। ছোটবেলা থেকে শুনতাম সব সময় যে ইলেকশনে লাস্ট মিনিটে পোল্টি হয়ে গেল, এটা হয়ে গেল। এবার একটা এক্সপিরিয়েন্স হয়েছে। আজকে আপনারা যা স্টেটমেন্ট দিচ্ছেন এই স্টেটমেন্টের সাথেই কিন্তু থাকি। ভবিষ্যতে যদি কোনো কিছু হয় তখন কিন্তু স্টেটমেন্ট চেঞ্জ করে আমাদের সাথে এসে বসে যায়। 34টা ই ভোটিং, আর ওই 34 জনই কিন্তু ওই দিন সেন্টারে ছিলেন। যারা ক্যান্ডিডেট, যারা ডিরেক্টর হয়েছেন, প্রত্যেকটা জায়গায় দেখেন প্রত্যেকজন ই ভোটিং করেছেন। তো এটার মোটিভটা কি? আমার জন্য যেটা ইম্পর্টেন্ট ছিল একটা ফেয়ার ইলেকশন হওয়া সবার জন্য। দ্যাট ইজ দ্য স্ট্যান্ড দ্যাট আই হ্যাভ টেকেন। এখানে কোনো সিলেকশন হোক এটা আমরা কোনো সময় চাচ্ছিলাম। সো আমি দাঁড়ালে I was very confident that I would have won. There was a lot of offers on the table. If I wanted, I could have taken it. ক্লাব প্রতিনিধিরা দিচ্ছেন হুঙ্কার। আমিনুল ইসলাম বুলবুলকে অবৈধ সভাপতি উল্লেখ করে দিলেন লীগ বর্জনের ডাক। আমরা নির্বাচনটাই মানছি না, নির্বাচনটাই বর্জন করছি এবং ওনার এখনো বলার কিছু নেই, অবৈধ প্রেসিডেন্ট। আজ থেকে তাদেরকে সময় আর দেওয়ার কিছু নাই। আমরা আসলে ক্রিকেটটা আপাতত বন্ধ থাকবে। তামিম ইকবালের নেতৃত্বে ক্লাব সংগঠকদের এমন হুঙ্কারের পর নতুন মেরুকরণের দিকে দেশের ক্রিকেট, এমনটাই মনে করছেন অনেকে। মাহফুজুল ইসলাম, RTV, ঢাকা।
শক্তির বিচারে কাগজে কলমে বাংলাদেশ থেকে অনেক এগিয়ে থাকা হংকং চায়নাকে ঘরের মাঠে রুখে দেওয়ার অসাধ্য সাধনের সামর্থ্য আছে বাংলাদেশ দলের। সেই সঙ্গে বাংলাদেশের মাটিতে জামাল হামজারাই থাকবে এগিয়ে। সেক্ষেত্রে দল নির্বাচনে কোচের কৌশলের উপর নির্ভর করছে অনেক কিছু। এএফসি এশিয়ান কাপের বাছাইয়ে হংকং চায়নার বিপক্ষে ঘরের মাঠে ম্যাচের আগে নিজেদের বিশ্লেষণ জানিয়েছেন জাতীয় দলের সাবেক 2 তারকা ফুটবলার বিপ্লব ভট্টাচার্য ও আলফাজ আহমেদ। বিস্তারিত মাহফুজুল ইসলামের রিপোর্টে। 4 ম্যাচের মধ্যে হংকং চায়নার বিপক্ষে 2 ড্র ও 2 হারের পরিসংখ্যান এবার নিজেদের করে নেয়ার সুযোগ জামালদের সামনে 2 ম্যাচ, সেখান থেকে 4 পয়েন্ট অর্জনের চ্যালেঞ্জ বাংলাদেশের সামনে। হোম ম্যাচ খেলতে যাচ্ছি এবং আমাদের সবচেয়ে বড় অ্যাডভান্টেজ পারফেক্ট পজিশনগুলো ঠিকমতো রেখে যদি শুরু করতে পারি আমরা, আমার বিশ্বাস হংকংয়ের সাথে আমাদের এই ম্যাচটা জিতার বিকল্প কোনো কিছু আমি দেখছি না এবং সেই স্ট্রেংথ আমাদের আছে। দেশের মাটিতে খেলা, এই খেলাটার অ্যাডভান্টেজ আছে আমাদের, দর্শক আমাদের, আবহাওয়া বলেন, মাঠের অবস্থান বলেন, ট্রেনিং সেশনগুলো এখানে হইতেছে, সব কিছু মিলায় আমাদের ফেভারে আছে। 11 প্রবাসী ফুটবলার নিয়ে বাংলাদেশে আসা হংকং চায়নার আছে এশিয়ার টপ টায়ারে খেলা ফুটবলার। তাদের বিপক্ষে কোন কৌশলে দলকে খেলাবেন কাবরেরা তা নিয়ে নিজেদের ভাবনার কথা জানিয়েছেন জাতীয় দলের সাবেক এই 2 তারকা। অলরেডি কিন্তু কিছু প্লেয়ারে ওদের নাগরিকত্ব দিয়ে অলরেডি খেলাচ্ছে এবং ওরা অ্যাটাকিং খেলে। দেখুন, এটা কিন্তু আমাদের জন্য সুবিধা, যা ওরা অ্যাটাকিংয়ে আসবে, আমরা ওই অ্যাটাকিংটার অপোজিটে যদি আমরা চিন্তা করি যে আমরা ট্রানজিশন মোমেন্টগুলো যদি কাজে লাগাতে পারি, আমাদের খেলোয়াড়, আমাদের স্পিডে অনেক প্লেয়ার আছে, এই স্কোরিং অ্যাবিলিটিটা যদি আমরা কাজে লাগাতে পারি, হংকং যতই শক্তিশালী হোক আমাদের মাঠে অবশ্যই চিন্তার একটা কারণ আছে, কারণ আমাদের টিম কিন্তু অনেকাংশেই বেটার সাইড। তারা র্যাঙ্কিংয়ে আমাদের চেয়ে এগিয়ে আছে, তাদের একটা প্রবাসী খেলোয়াড়রা ব্রাজিলিয়ান, সব দিক দিয়ে তারা স্ট্রং। র্যাঙ্কিংয়ে যদি চিন্তা করেন, আসলে মাঠে যখন খেলতে নামে তখন র্যাঙ্কিংটা আসলে আসে না, যখন যার অবস্থানটা ভালো থাকে, সেই যার ভাগ্যটা ভালো থাকে সেই জিততে পারে। জাতীয় দলে কয়েক ম্যাচ ধরেই নিয়মিত নন জামাল। দলে তার অপরিহার্যতা নিয়ে নিজের ভাবনার কথা জানিয়েছেন সাবেক ফুটবলাররা। কোচ তো সামনে থেকে দেখতেছে, অনেক দিন ধরে হ্যান্ডেল করতেছে জামাল ভুঁইয়াকে, আমার মনে হয় অনেক প্রায় 3 বছর ধরে হ্যান্ডেল করতেছে। আসলে কোচের এখানে ভূমিকা, তাকে 90 মিনিটস খেলাবে না 30 মিনিটস খেলাবে। জামালকে আমাদের কাজে লাগানোর এখনো অনেক সুযোগ আছে, কারণ জামালের মধ্যে সেই কোয়ালিটি আছে। মাহফুজুল ইসলাম, RTV, ঢাকা। সন্ধ্যার সংবাদ এ পর্যন্ত। রাতের সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।